রঞ্জিত ঘোষ কেন ওই দিনকার যেদিনকে ক্ষমতায় এলেন সেদিনকে রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে কেন ছিলেন? ওনাকে আমি বলছি ওনাকে চাওয়ালার সাথেও বসতে হবে না, রাজ্যের বিরোধী দলের নেতা তো ওনাকে আগেই হারিয়েছেন, ওনার সাথেও মোকাবেলা করতে হবে না। পিডিএফ ওয়ালার সাথে ক্ষমতা থাকলে বসে দেখুন না, আমি দীপক ঘোষের বইগুলো ধরে ধরে ওনাকে প্রশ্ন করবো, উত্তর দেওয়ার ক্ষমতা আছে না। তো এখন সেই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে অনুব্রত মণ্ডল যা করেছে। এখন এদের আজকে বলছে কালকে বউ মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে আসবে, আবার কোনো কোনো পুলিশ হয়তো হাসতে হাসতে বউ মেয়েকে নিয়ে ওর ঘরে দিয়ে আসবে। রাজনীতির স্তর উনি যত নামাবেন আমরা তার থেকেও বেশি নেমে যাব। আমরা বলবো না এখানে, আমি তার থেকেও বেশি নামতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নামতে পারেন তার থেকেও বেশি আমি নামতে পারি। হিম্মত থাকলে সামনাসামনি বসুক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন একমাত্র ঢিল ছোড়ার দায়িত্ব তার, পাটকেল মারার জন্য আমিও তৈরি। গলা শুনে তো মনে হলো আকণ্ঠ মদ্যপান করে একদম সে কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। আসলে একদিক থেকে দেখতে গেলে না বিষয়টা ঠিকই আছে। দিনের পর দিন গরু কয়লা ভাগের টাকা দিয়েছে, এখন পুলিশ যদি ওর সাথে বেইমানি করে তো পুলিশকে কি করবে? তো যেটা করেছে একদিকে ঠিকই আছে, আর এরপরেও তো পুলিশরা ওকে প্রোটেকশন দেবে। বলছি এই বাংলাতে আমরা একটা সময় সিপাহী বিদ্রোহ দেখেছি, তবে এখন পুলিশ বিদ্রোহ দেখবো সে আশা অন্তত করি না, কারণ সেকালের সিদ্ধারা আর একালের সিদ্ধারার মধ্যে অনেক তফাৎ। পুলিশের যারা চাকরি করে আমি জানি না তাদের বাড়িতে লোকজন কিছু বলে না কেন, আমি জানি না তার বাড়ির মা বোন বউ কেন বলে না। অর্থটাই তো সব কিছু না। এখন দেখো যেভাবে বলছে ওর বউকে নিয়ে আয়, তোর মাকে নিয়ে আয়, যেভাবে বলছে, যেভাবে কদর্য ভাষায় বলছে, মানে এটা সম্পূর্ণই বলি না আমরা পোটেনশিয়াল রেপিস্ট, এ ধরনের পোটেনশিয়াল রেপিস্ট সম্পর্ক মানে আভাস পাওয়া যাচ্ছে বক্তব্যের মধ্যে। মানে তার যে একটা পুলিশের লোকজনদের মা এবং স্ত্রীর সাথে যেভাবে যৌনতায় লিপ্ত হওয়ার যেটা একটা ইচ্ছা, এমনভাবে বলছে তোর বউকে খুব ভালো দেখতে আমার কাছে নিয়ে এসেছিলিস, এই ধরনের যে কথাবার্তা, এটা চূড়ান্ত একটা কী বলবো তোমাকে, একটা রেপিস্ট সুলভ কথাবার্তা। সরকার যদি সরকারের মতন চলতো এই লোকটার আজকেই হেফাজতে থাকা উচিত ছিল। ইমিডিয়েট ওর পুলিশ প্রোটেকশন সমস্ত কিছু উইথড্র করে নিয়ে ওকে আজকেই হেফাজতে রাখা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকেও দেখতে পাচ্ছি ওর পুলিশ প্রোটেকশন নিয়েও ঘুরে বেড়াচ্ছে। পুলিশের মা মাসি এক করে দেওয়ার পরে আজকে এই অবস্থা হচ্ছে। খুব খারাপ লাগছে দেখে। এটাই রাজ্যের পরিস্থিতি, এবং এই পরিস্থিতির জন্য সম্পূর্ণটা হচ্ছে গিয়ে আজকে যেই পুলিশ গাল খাচ্ছে সেই পুলিশই তো দায়ী। কারণ এই পুলিশই তো তাদের হয়ে তাবেদারি করার জন্য বিরোধীদের উপর, সাধারণ মানুষের উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন চালায়। তো তখন তো এই নেতারাই তাদের পাশে থাকে। তো এখন সেই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে অনুব্রত মণ্ডল যা করেছে। এখন এদের যতদিন না চৈতন্য হবে, নিজেদের চৈতন্য না হলে এদের ভগবানও বাঁচাতে পারবেন না। আজকে বলছে কালকে বউ মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে আসবে, আবার কোনো কোনো পুলিশ হয়তো হাসতে হাসতে বউ মেয়েকে নিয়ে ওর ঘরে দিয়ে আসবে। এই পরিস্থিতি হবে আগামী দিনে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর যে সভা, সেখান থেকে তিনি রাজ্যের 5 বিপদকে চিহ্নিত করেছিলেন এবং তিনি বলছিলেন যে এভাবে কি সরকার চলবে, এবং এই 5টা যে কি কি বিপদ তাতে তিনি পরিষ্কার করে বলেছেন সমাজের হিংসা, অরাজকতা, মা বোনের নিরাপত্তাহীনতা, তাদের ওপর অপরাধ, তার সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব, মারাত্মক দুর্নীতি যেটাতে প্রশাসনের ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছে, এবং তার সঙ্গে তিনি বলছেন যে গরিবের অধিকার কেড়ে নেওয়া। একই সঙ্গে তিনি রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, বা যে কথাগুলো বারবার আপনারা বলেন যে কোনো একটা মিটিং মিছিলের জন্য সম্পূর্ণভাবে কোর্টের ওপর নির্ভর করতে, এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। কি বলবেন? এবং এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে হঠাৎ করে তেলে বেগুনে জ্বলে উঠলেন আমাদের রাজ্যের হিংসুটে মুখ্যমন্ত্রী। মানে এটা হিংসুটে, মানে এটা এতে আসলে ব্যাপারটা আমি কালকে বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে ও গরু চুরি কয়লা চুরি যাই করুক না কেন, বাইরে গিয়ে ভালো বক্তব্য রাখছে, তো ইংরেজিতে বলছে টলছে, লোকে ভাবছে খুব ভালো বলছে টলছে, সে লোকে প্রশংসাও করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কেউ করছে না। এদিকে অপারেশন সিঁদুরের কারণে দেশের মানুষ দুহাত ভরে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছে। পাকিস্তানকে 3-3বার ঘরে ঢুকে মেরে এসেছে এই প্রধানমন্ত্রীর নেতা। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভালো কেউ বলছে না, উল্টো চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি সবসময় শুধু চোর 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 শুনতেছে। কালকে আর নিজেকে ধরে রাখতে পারেনি। আনাড়ি সিনেমা বলে দেখেছিলাম ছোটোবেলাতে, ওই লক্ষ্মীকান্ত বেডে আর জনি লিভারের একটা সিন আছে। জনি লিভার লক্ষ্মীকান্ত বেডেকে বলছে যে তুমি এত বিখ্যাত হলে কি করে, তোমাকে লোকে এত ভালো বলে কি করে। তো ও যে আমার গ্রামে একজন মারা গেছিলো,
তো আমি গিয়ে বলেছি যে তার মা মারা গেছিলো, যে তোমার যে মা মারা গেছে শুধু তোমারই মা নয়, দেশের মা, দুনিয়ার মা, সবার মা। তো জনি লিভার বলছে আজকে তো কারোর মা মারা যায়নি। তো বলছে মা মারা যায়নি তো কি হয়েছে, বউ মারা গেছে। তো বলছে কার বউ মারা গেছে? বলছে কাল্লু পালোমান বলে একজনের বউ মারা গেছে। তো জনি লিভার সেখানে গিয়ে বলছে যে আজকে যে মারা গেছে সে শুধু তোমারই বউ নয়, সারা পৃথিবীর বউ, দুনিয়ার বউ। মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হওয়ার এই মনোবাসনাটাকে পূর্ণ করার জন্য ভাবলেন নরেন্দ্র মোদীকে গালাগাল দিয়ে লোকে খুব বাহবা করবে। এটা যে উল্টো হয়ে গেল, জনি লিভারের মতন কেস হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই ক্ষেত্রে কালকে এই যে তুমি যে বক্তব্যটা রাখলে তার সাথে উনার যে বক্তব্য, তার কোনো মিল নেই। প্রধানমন্ত্রী কোথায় রাজনীতি করলেন? প্রধানমন্ত্রী শিক্ষা যারা চাকরি হারিয়েছে তাদের কথা বললেন। প্রধানমন্ত্রী মা বোনেদের যারা সিঁদুর মুছে দিয়েছে সেই প্রতিশোধ নেওয়ার কথা বললেন। প্রধানমন্ত্রী বললেন এই রাজ্যে দুর্নীতির কথা। প্রধানমন্ত্রী বললেন এই সরকার নির্মম সরকার। এই এত কিছু বলার মধ্যে আমি এখানে কোথাও রাজনীতি বা হচ্ছে গিয়ে সেনাবাহিনীদের রাজনীতি বা হচ্ছে গিয়ে সিঁদুর বেচার কথা কোথাও পেলাম না এই জিনিসগুলো। আমার আশ্চর্য লেগেছে, গত পরশু দিনকে এই রাজ্যেরই একজন বাপকে চোর বলা খ্যাত মন্ত্রী, সে বলেছিল এই ধরনের কথা, আগে চা বেচতেন এখন সিঁদুর বেচছেন। তো তৃণমূল দলের প্রিজেন্ট ভ্যান চাপড়ানো মুখপাত্র তিনি বললেন যে এটা দলের অবস্থান নয়, দল এই বক্তব্যকে অনুমোদন করে না। কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর কেউ তো বললেন না যে দল অনুমোদন করে না। আসলে দল এই সমস্ত এই এই বাপকে চোরবলা মন্ত্রীদের মতন লোকজনকে দিয়ে বলি একটা পাবলিক পালসটা নেওয়ার চেষ্টা করে। দেখলে একে দিয়ে ভালো হচ্ছে না, তখন স্বয়ং দলনেত্রী নেমে পড়লেন এসব বলার জন্য। তো এটা হচ্ছে তৃণমূলের মানসিকতা, এই ধরনের কথাবার্তা বলা। কালকে যেভাবে উনি একটা মানে নিম্নস্তরীয় কথাবার্তা বলেছেন, তা আমি তো বলেছি তার পাল্টা। আমি তো চুপ করে বসে থাকার লোক না, আমি বলেছি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বিরোধী দলনেতা বলেছেন যে ছেপে বিলি করার হুঁশিয়ারি দিয়েছেন। আমি হুঁশিয়ারি না, সোজা আমি দীপক ঘোষের বইয়ে এক্সট্রাক্টটা পোস্ট করেছি। চ্যাপ্টার 7-এ কী লেখা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কী কী প্রশ্ন রেখেছিলেন দীপক ঘোষ, সেই উত্তর আজ অব্দি উনি দেননি। তো এবং এখন কাল থেকে আমি বলার পর বিভিন্ন জায়গায় বলেছি পিডিএফ সার্কুলেশনের দায়িত্ব আমার। উনি তো বলেছেন চাওয়ালার সাথে উনি মুখোমুখি বসবেন, হামকা সাথ লড়াই কিজিয়ে এসব বলেছে টলেছেন। হিন্দির তো একদম বাব্বাপান্ত করে ছেড়ে দিয়েছেন। যাই হোক, ওটা উনি ইচ্ছা করে বলেন। তো এই জিনিসগুলি উনি করেছেন। ওনাকে আমি বলছি ওনাকে চাওয়ালার সাথেও বসতে হবে না, রাজ্যের বিরোধী দলের নেতা তো ওনাকে আগেই হারিয়েছেন, ওনার সাথেও মোকাবেলা করতে হবে না। পিডিএফ ওয়ালার সাথে ক্ষমতা থাকলে বসে দেখুন না, আমি দীপক ঘোষের বইগুলো ধরে ধরে ওনাকে প্রশ্ন করবো, উত্তর দেওয়ার ক্ষমতা আছে না। রাজনীতির স্তর উনি যত নামাবেন আমরা তার থেকেও বেশি নেমে যাব। আমরা বলবো না এখানে, আমি তার থেকেও বেশি নামতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নামতে পারেন তার থেকেও বেশি আমি নামতে পারি। হিম্মত থাকলে সামনাসামনি বসুক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন একমাত্র ঢিল ছোড়ার দায়িত্ব তার, পাটকেল মারার জন্য আমিও তৈরি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু মোদিজির সভা থেকেই বলেছিলেন একটা বিষয়কে, অপারেশন সিঁদুরের সঙ্গে অনেকটা মানে সামঞ্জস্য তার মনে হয়েছিল। সেটা হলো যে অপারেশন সিঁদুরে যেমন মহিলাদের মানে হিন্দু মহিলাদের বেছে বেছে নিয়ে তাদের স্বামীদেরকে খুন করা হয়েছে, ঠিক সেইভাবে মুর্শিদাবাদেও কিন্তু বেছে বেছে মারা হয়েছে। আমাদের তো এই রাজ্যে হিন্দু নিধনযোগ্য সরকারের প্ররোচনায় বা সরকারের মদতে তো চলছে। দিনের পর দিন এই রাজ্যে জেহাদি শক্তিরা তাদের ক্ষমতা বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে। তাই আমরা দেশের যারা শত্রু তাদের সাথে যেমন লড়ছি, দেশের ভেতরে থাকা শত্রুদের, বাইরে থাকা শত্রুদের সাথে যেমন লড়ছি, দেশের ভেতরে থাকা শত্রুদের সাথেও আমাদের লড়তে হবে। তাই যে কথাটা সুকান্তবাবু বলেছেন ভুল কিছু বলেনি, এর সাথে কোনো রাজনীতি নেই, হিন্দুদের বাঁচানোর কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে যেখানে মারা হয়েছে, যে মুর্শিদাবাদে যাদেরকে মারা হয়েছে সেগুলো নাকি করেছেন আপনারা, মানে বিজেপির লোকজন। লজ্জা হওয়া উচিত। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন হয়ে যাওয়ার সেই ভিডিও এখনও অবধি বহু জায়গায় আছে এবং এই 3-ম্যান কমিটির রিপোর্টে আছে যে এই গোটা দাঙ্গার পেছনে একটা বড় অংশের ভূমিকা থেকেছে ওখানকার এমএলএ, ওখানকার তৃণমূল নেতাদের। এরপরেও মুখ্যমন্ত্রী কোন মুখে কথা বলে জানি না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বাইরে থেকে এসছে, কোথাও রিপোর্টে কোথাও বাইরে থেকে আসার কোনো কথা বলা নেই। তাই মুখ্যমন্ত্রীর কথার সাথে এই আলটিমেটলি রিপোর্টগুলো বলুন বা এভিডেন্সেস অন রেকর্ড তার কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী বেশি যত কথা বলবেন তত বিপদে পড়বেন। মুখ্যমন্ত্রী কাল যেই স্তরে রাজনীতিটা নিয়ে গেছেন, এখন সবাই দেখুন, সবার মনে কৌতূহল জেগে গেছে রঞ্জিত ঘোষটা কে ছিল। সবাই এখন জানতে চাইছে রঞ্জিত ঘোষ কে। সবাই জানতে চাইছেন রঞ্জিত ঘোষের সাথে ওনার কী সম্পর্ক। সবাই জানতে চাইছে রঞ্জিত ঘোষ কেন ওই দিনকার যেদিনকে ক্ষমতায় এলেন সেদিনকে রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে কেন ছিলেন। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেবেন। আর টাকা নিয়েও তো প্রশ্ন তুলেছেন যে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রের পক্ষ থেকে, এমনকি মিথ্যা কথা বলছেন। এই রাজ্যে মোদিজি যা মানুষজনকে দিয়েছেন, এই রাজ্যে মানুষ দুহাত ভরে মোদিজিকে 2026 সালেও আশীর্বাদ করবে, নিশ্চিন্তে থাকুন, লিখে নিন।
দল যেটা মূলত বারবারই অভিযোগ করে যে বিজেপিতে থাকলেই হচ্ছে ওয়াশিং মেশিন, বিজেপিতে গেলেই পরিষ্কার হয়ে যায়, শাসক দলে থাকলেই সে কালিমা লিপ্ত হয়। তা সে কথাই তো দেখা যাচ্ছে ঠিক হলো যে আপনাদের যে মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন জন বাল্লা, সে যখনই তৃণমূলে গেল তারপরেই আপনি যেটা জানা যাচ্ছে যে আপনি অভিযোগ করছেন ইডি, সিবিআই বা বিভিন্ন। কিভাবে কি বলবেন এই বিষয়টা, কি কি তথ্য প্রমাণ পেয়েছেন? দেখুন, অ্যাকচুয়ালি জন বার্লা উনি তৃণমূলে চলে গেছেন এবং আপনি বলতেই পারেন যে বিজেপিতে থাকাকালীন আপনি অভিযোগ কেন করেননি। বিষয়টা হচ্ছে যে যারা দুর্নীতিগ্রস্ত লোক তার যে দলেই থাকুক তার সেখানে করবেই, এবং সেইটাকে সাপ্রেস না করে সেটাকে সমাজের তুলে ধরা উচিত, যাতে মানুষ অন্তত সচেতন হয়, দলগুলো সচেতন হয়। এবং এই যে একটা বিচ্ছিরি প্রবণতা দেখা দিচ্ছে না, যে দল ত্যাগ করে অন্য দলে যাওয়া, এই প্রবণতাটা বন্ধ করা উচিত। কারণ এক দলে থেকে আমি সেখানে বসে করাপশন করব এবং আবার গিয়ে অন্য দলে গিয়ে যাব, গিয়ে সেখানেও করাপশন করব। তো এটা যদি আমরা বন্ধ না করতে পারি, একটা অসুস্থ রাজনীতি পরিবেশ তৈরি হবে, যেটা পরবর্তী প্রজন্মের পক্ষে মানে ঠিক নয়। তা আমার জাস্ট জন বার্লার সম্পর্কে আমি অভিযোগ করেছি, আমি সেটা হচ্ছে সিবিআই করেছি, ইডিতে করেছি, যেহেতু উনি মানে মিনিস্টার এক্স মিনিস্টার ছিলেন, এবং ইডিতে করেছি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে করেছি। আমার মূল কথা ছিল কতগুলো, দেখুন কেউ কারণ নামে কমপ্লেন করতেই পারে, অভিযোগকারী মানে তদন্তকারী সংস্থাগুলো সেটাকে তদন্ত ইনভেস্টিগেশন করবে এবং তারপরে প্রমাণ হবে সে করাপ্টেড কি করাপ্টেড নয়। কেউ কাউকে করাপ্টেড বললেই তো হবে না। কিন্তু আমার মনে যে কোশ্চেন গুলো রেজ করেছিল সেটা হচ্ছে যে লোকটি তার অ্যাসেট ডিক্লেয়ার করেছিল 2019-এ লোকসভাতে, যে 14,18,730 টাকা, এবং যার বাৎসরিক ইনকাম দেখিয়েছিল মাত্র 3,26,000 টাকা, তাহলে সেই লোকটি, সেই ভদ্রলোক মন্ত্রী হলো 2021-এর জুন মাসে, এবং 2022-এর জুন, মানে ঠিক এক বছর পর থেকে 2022-এর জুন মাস থেকে নভেম্বর মাসের অবধি সে প্রায় 60-70 কোটি টাকার জমি কিনলো। কিভাবে? আপনি বলবেন যে জমি কেনার প্রমাণটা কি? প্রমাণ ছাড়া তো আমি কথা বলি না, আমি নিজে সায়েন্সের ছেলে, আমি প্রুফ ছাড়া আমি কোনো কিছুই কথা বলি না। এই হচ্ছে জন বার্লা, যার আপনার বাবা হচ্ছেন মৃত টমাস বার্লা। তাই জন বার্লার আপনার এই 14ই নভেম্বর 2022-এ উনি জমি কিনেছেন 239 ডেসিমেল। তো আপনি যদি এক ডেসিমেল মানে 1 শতক জমির দাম যদি 5 লক্ষ টাকা, খুব কম করে আমি ধরছি, যদি ধরেন তাহলে এখানে প্রায় 12 কোটি টাকার জমি উনি কিনেছেন। আচ্ছা, ওনার ছেলের নাম হচ্ছে জর্ডন বার্লা। এখন জর্ডন বার্লার বয়স হচ্ছে ধরুন 22 বছর। তা 2022-এ জর্ডন বার্লার বয়স কত হবে? 18-19 বছর। তাহলে 18-19 বছরের একটি ছেলে, সে আপনার পরপর জমিগুলো কিনছে কত? এই যে জর্ডন বার্লা, তার বাবার নাম হচ্ছে জন বার্লা, সে 2022 সালে সে জমি কিনছে কি জুন মাসে, মানে মন্ত্রী হওয়ার ঠিক এক বছর পরে উনি জমি কিনছে। তার ছেলে, একটা 18-19 বছর ছেলে, যে আর প্রফেশনের মধ্যে কিছুই নেই, সে জমি কিনছে প্রায় 700 শতক, 700 ডেসিমেল নিয়ার অ্যাবাউট, মানে 700 ডেসিমেল মানে আপনি প্রায় 30 কোটি টাকার সম্পত্তি। সে কোত্থেকে পেলো তারা এত পয়সা? এবং ওনার যে 2 ভাই, সেই 2 ভাইও প্রায়, তার এক ভাইয়ের নাম হচ্ছে ভিক্টর, একই বাড়িতে ওনারা রয়ে থাকেন, সে ভিক্টর বার্লা, সেও প্রায় কিনছে প্রায় আপনার এক জায়গায় কিনছে 140 শতক, আর এক জায়গায় 26, মানে 166 শতক, এবং আর এক ভাই 166 শতক জমি কেটে প্রায় 7 কোটি 8 কোটি টাকা করে এক একজন ভাই কিনেছে। তাই ওভারঅল প্রায় 60-70 কোটি টাকা দিয়ে এরা যে জমি কিনলো, আরো কত আছে তার নেই ঠিক, বোন আছেন, আরো অনেকে আছেন, আমি জাস্ট আপনাদের সামান্য ইয়ে দেখলাম, মানে উদাহরণ দেখালাম। এছাড়া ওনার মানে বিশাল বড় বাড়ি, সেগুলোকে ডেকোরেশন করা, আর সব কোটি কোটি টাকার, এগুলো বাদই দিলাম। তা একটা লোকের তো সোর্স অফ ইনকাম দেখাতে হবে। আজকে আমি অভিজিৎ দাস বাবু, আমি হঠাৎ এখানে রাজপ্রাসাদ করলাম, আমি 100 বিঘে বিঘে জমি কিনলাম, তা আমার সোর্স অফ ইনকাম দেখাতে হবে না? সেটা দেখার দায়িত্ব করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। এবং একজন মিনিস্টার, সে যদি অন্য কোনো উপায় যদি করে, তাহলে দেখবে সিবিআই। এবং যদি কোনো এর মধ্যে মানি লন্ডারিং যদি থাকে, বা কোনো হাওলার মাধ্যমে যদি টাকা আসে বা কোনো, সেটা দেখবে ইডি। তা আমি 3টে দপ্তরে করেছি, 3টে দপ্তরে ইনভেস্টিগেশন করে দেখুক যে জন বার্লা
যিনি তিনি তৃণমূলে বলে গেছেন তা নয়। আমি বলছি যে একটা মানুষ সে যদি এত পয়সা এত অ্যাসেট কোত্থেকে করলো সেটা ইনভেস্টিগেশন করুক, এবং করার পরে যেটা মানে কোনটা জল কোনটা দুধ সেটা বেরিয়ে আসুক, এটা আমি চাই। বিষয় হচ্ছে সব পাখি মাছ খায়, মাছরাঙা দোষ হয়। তা মোরালেস রাজনীতিতে করাপ্টেড লোক অনেকই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দলটাকে ভাঙিয়ে করাপশন করা এবং একটা দলে থেকে করাপশন করে আর একটা দলে যাওয়া, এই দল ভাঙানোর রাজনীতি বা দল পরিবর্তনের রাজনীতি, এটা স্টপ করা উচিত। এটা সমাজের পক্ষে ভালো নয়। এই জন্য আমি কমপ্লেনটা করেছি। বাকি বিষয়টা ইনভেস্টিগেশন এজেন্সিগুলোই বুঝবেন। মূলত যেটা দেখা গিয়েছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তো বললেন যেমন শুভেন্দুকে যে এখানে খেয়ে পড়ে মানুষ হয়ে ইয়ে করছে, গাদ্দার গাদ্দার, কি বলবে? দেখুন, মমতা ব্যানার্জির বিষয়টা এখানে না আসে ভালো। আমরা পার্টিকুলারলি এখানটা স্পেসিফিক্যালি আমি একজনের ব্যক্তির নামেই করেছি। আর ওনার দল থেকে কে, উনি তো অনেক কিছুই বলেন, কতগুলো ওনার মানে কোনটা সুস্থ মস্তিষ্কে বলেন কোনটা অসুস্থ মস্তিষ্কে উনিই ভালো জানবেন। আর ওনাকে আমি তো কোনো সাইকোলজিস্ট নই, যার ফলে আমি ওনার এটাকে অ্যাসেস করতে পারবো না ঠিকঠাক। তবে আমার মনে হয় যে উনি যে অন্যের ব্যাপারে মানে আঙুল তোলেন, ওনার নিজের যে ভাইপো, যার এবারে দেখা গেল ওনার ভাইপোর স্ত্রীর তার প্যান, আমাদের নাম চেঞ্জ করতে পারি কিন্তু প্যান নাম্বার তো চেঞ্জ হয় না, ওরা প্যান নাম্বারও চেঞ্জ। এবং সে দেখাচ্ছে তার কোনো ইনকাম নেই, তার কোনো কিছুই নেই, অথচ কোটি কোটি টাকা তার সম্পদ তার ভোগ করে যাচ্ছে সে। তো আগে নিজের ঘরে উনি টাকা, তারপরে উনি অন্যদেরকে বলবেন। আর জন বার্লার এই বিষয়টা টোটালি যে একজন যে নিজের অ্যাসেট দেখেছে 14 লক্ষ টাকা এবং যার বাৎসরিক ইনকাম দেখাচ্ছে 3 লক্ষ টাকা, তিনি কোত্থেকে এত কোটি টাকার এক বছর, জাস্ট আমি উদাহরণ দিলাম। আমি বাকিগুলো এখন পর্যন্ত এটা ওনার কোথাও শেয়ার মার্কেট টাকা খাচ্ছে কিনা, অন্য আর কি বেনামে কোনো কিছু আছে কিনা সেটি ইনভেস্টিগেশন। আমি জাস্ট আপনাদের আমি সুতোটা ধরিয়ে দিলাম এজেন্সি গুলোকে, এবার এজেন্সি বাকিগুলো ইনভেস্টিগেশন করুক। এবং এইটা যদি হয় তাহলে দল ছাড়া রাজনীতিটাও আমার যে কোনো দলেই, যে একটা জায়গায় দুর্নীতি করে আমি আজকে এই দলটায় দুর্নীতি করে আমি তারপর আবার অন্য দলে চলে যাব, গিয়ে সেখানে আমরা দুর্নীতি করবো, এই প্রবণতাটা বন্ধ হবে আমি আশা করি, কারণ সামনে 2024 ইলেকশন আছে।